বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা কেমন আছো? অনেকদিন পরে তোমাদের একটি ক্লাস আইসিটি ক্লাস আমি নিতে যাচ্ছি। তো এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। বর্তমান কোভিড-19 এর কারণে তোমাদের লেখাপড়া অনেকটা বিঘ্ন ঘটেছিল, কিন্তু তোমাদের জন্য সবচেয়ে একটি আনন্দের সংবাদ হলো যে তোমাদের শর্ট সিলেবাসের মাধ্যমে ক্লাসগুলি করা হচ্ছে। তো এই শর্ট সিলেবাসের মধ্যে তোমরা যদি ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আর কষ্ট রাখি। আমি শর্ট সিলেবাসের মধ্যে আমি আইসিটি তোমাদের সামনে আমি শর্ট সিলেবাস তোমাদের আছে 1 2 4 তাহলে তিনটা অধ্যায় আছে। অর্থাৎ তোমাদের 6টা অধ্যায়ের মধ্যে তিনটা অধ্যায় আর পড়া দরকার। তিনটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই রেজাল্ট করার সম্ভাবনা, এ প্লাস পাওয়ার সম্ভাবনা 100%। তবে তোমাদেরকে একটু ভালোভাবে রিভিশন দিয়ে মনোযোগ সহকারে করতে হবে। তো প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে বলবো যে প্রথম অধ্যায়ে তোমরা রিভিশন দিলে এখানে কিছু বহুদিক বছরের প্রশ্ন পাবে। তো বহুদিক বছরে যদি তোমরা এই কিছু পাও, এই তিনটা অধ্যায় যদি তোমরা রিভিশন দিয়ে বহুদিক বছরের কিছু পাও, তাহলে আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট অবশ্যই এই সাবজেক্টে এ প্লাস পাবে, সুনিশ্চিত। এতে কোনো ভুল নেই। আগে তো যেখানে 6টা অধ্যায় পুরো পড়তে হতো, 6টা অধ্যায়ের উপরে শিখেছি বহুদিক বছরে আসতো, এখন সেই কষ্ট তোমাদের থাকছে না। 6টা অধ্যায় বাদ দিয়ে 3টা অধ্যায় রেখেছে, 3টা অধ্যায় তোমরা রিভিশন দিলে তোমরা কিন্তু এই ক্লাস পাওয়ার সম্ভাবনা 100% থাকে। আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে তোমরা অবশ্যই যাতে এই ক্লাস পাও সেই লক্ষ্যে তোমরা এগিয়ে যাও। অন্তত আমার সাবজেক্ট আইসিটি অবশ্যই এই ক্লাস আমাদেরকে পাওয়া সবচেয়ে কি হবে, সহজ হবে। তো আমি তোমাদেরকে সামান্য কিছু কথা তোমাদের সামনে বলবো, তারপর আমি আমার কাজে শুরু করবো। সেটা হচ্ছে জানো যে বর্তমান বিশ্বের উন্নত দেশগুলো ডিজিটাল প্রযুক্তির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। বর্তমান প্রযুক্তির উন্নত দেশগুলো প্রযুক্তির উপর কি ডিজিটাল প্রযুক্তির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারে একটি দেশ হয়ে উঠে সমৃদ্ধশালী ও ক্ষমতাধর। তাহলে এখন দেখো ইউরোপ আমেরিকার দিকে তাকাও, এরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে এরা সমৃদ্ধশালী ও ক্ষমতাধর হয়ে উঠেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি সুবিধা পেতে এই বাংলাদেশকেও আজ ক্রিয়াশীল। আজকে আমাদের বাংলাদেশে তথ্য প্রযুক্তি ক্রিয়াশীল কাজ করতেছে। তথ্য প্রযুক্তির দিকে আমরা আস্তে আস্তে ধাবিত হচ্ছি। এর অংশ হিসেবে 2021 সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার 12 মে 2018 তারিখে যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে প্রেরণ করেছে, যেটা আমাদের জন্য একটি সবচেয়ে মহা আনন্দের সংবাদ যে আগে আমরা বাইরের স্যাটেলাইট ব্যবহার করতাম। বাইরের স্যাটেলাইট দিয়ে আজকে আমরা আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য আদান প্রদান কাজ ব্যবহার করতো। কিন্তু এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমাদের মহাকাশে যখন স্থাপিত হয়েছে, তখন আমরা আমাদের এই মহাকাশের স্যাটেলাইট কি করতে পারি, ব্যবহার করতে পারি। এর ফলে শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়া পূর্বাভাস সহ নানা ধরনের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে। এর কারণে আমাদের অনেক অগ্রগতি সাধিত হয়েছে। এখন আসলে আমরা কি কি সাধিত দেখি, ই লার্নিং। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক্স লার্নিং এর সংক্ষিপ্ত রূপ। আমরা ই লার্নিং বলি, কিন্তু ই লার্নিং আসলে কি অনেকে আমরা জানি না। এটা হচ্ছে ইলেকট্রনিক্স লার্নিং এর সংক্ষিপ্ত রূপ, যার দ্বারা পাঠদান করার জন্য আমরা এই যে পদ্ধতি ব্যবহার করছি। আজকে তোমাদের সামনে আমাদের ক্লাসটি চলে যাচ্ছে, তোমরা দেখতেছো। এটা কিসের কারণে হচ্ছে? এটা হচ্ছে এই লার্নিং এর সুবাদে। ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে এই পদ্ধতিটি বোঝায়। তারপর আসে ই গভর্নেন্স, শাসন ব্যবস্থা। এই প্রক্রিয়া ইলেকট্রনিক্স বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগ হচ্ছে ই গভর্নেন্স। আমরা বুঝতে শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থা। তারপরে আসো, তারপরে
আসো আমরা ই সার্ভিস নিয়ে আলোচনা করি। ইলেকট্রনিক্স পদ্ধতিতে সেবা প্রদানের বিষয়টি হলো ই সার্ভিস। বিভিন্ন ধরনের ই সার্ভিসের মাধ্যমে উল্লেখযোগ্য হলো পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, ই পুঁজি, তারপর হচ্ছে ই খরচা, ই টিকেট, টেলিমেডিসিন এবং অনলাইনে আয়কর হিসাবে করার ক্যালকুলেটরও পাওয়া যায়। তারপর হচ্ছে ই কমার্স। ইলেকট্রনিক্স পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করার পদ্ধতিটি হলো ই কমার্স। 2011-2012 সালে বাংলাদেশে ধীরে ধীরে ই কমার্স প্রসার লাভ করে। সামাজিক যোগাযোগ এবং আইসিটি। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ইমেল, মোবাইল ফোন, মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম সমূহ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে থাকে। জনপ্রিয় দুটি সামাজিক ওয়েবসাইট হলো ফেসবুক, টুইটার। তোমরা জানো ফেসবুক, টুইটার। বর্তমান বিশ্বে জনপ্রিয় সামাজিক সাইট হলো ফেসবুক। 2004 সালে 14 ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ তার অন্যতম 4 বন্ধু সঙ্গে নিয়ে এটি চালু করেন। তারপর টুইটার। টুইটার একটি সামাজিক নেটওয়ার্ক সাইট। এটিতে ব্যবহারকারী সর্বোচ্চ 140 ক্যারেক্টার মধ্যে তাদের মনোভাব প্রকাশ আদান প্রদান করতে পারে এবং এই জন্য এটিকে মাইক্রো ব্লগিং এর একটি ওয়েবসাইট বলা হয়। ডিজিটাল বাংলাদেশ বলতে আইসিটি ব্যবহার গড়ে তোলার আধুনিক বাংলাদেশ বোঝানো হয়। এটি রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার 4টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদেরকে যেহেতু আমাদের যে বিষয়টি নৈতিক আকারে আসবে, আমরা কিছু নৈতিক তোমাদের সামনে উপস্থাপন করবো কি কি নৈতিক আসতে পারে। তারপর আমরা ওদিকে চলে যাব। এক হচ্ছে নৈতিক, আমরা কিছু নৈতিক নিয়ে আলোচনা করব। লন্ডন জাদুঘর যান্ত্রিকভাবে কাজ করতে সক্ষম। অর্থাৎ লন্ডন জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? আমরা এগুলো লিখবো। তাহলে এই প্রশ্নটি আমরা খুঁজবো। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? অবশ্যই এই বিষয়টি তোমাদের পরীক্ষা আসবে। মনোযোগ সহকারে তাহলে আমরা সেটা লিখে দিচ্ছি। তোমরা উত্তরটা লিখে দাও। 1991 সালে। 1991 সালে। তোমরা জানো সর্বপ্রথম চার্লস ব্যাবেজ তৈরি করেছে একটি ডিফারেন্স, একটি চ্যানেলের ইঞ্জিন। এই দুটি ইঞ্জিন 1991 সালে এই ইঞ্জিন তৈরি করে। তারপরে আসা আমরা এই সম্পর্কে আর তোমাদের কিছু বলি। লন্ডন বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজ 19 সালে ইঞ্জিন তৈরি করেছিল। 1991 সালে। 1900 কত সালে? 91 সালে। চার্লস ব্যাবেজ গণনা ইঞ্জিনের নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটার গণনা নাম ছিল কি? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন চার্লস ব্যাবেজ। তাহলে দুটি ইঞ্জিন, একটা অ্যানালিটিক্যাল, অন্যটি হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। চার্লস ব্যাবেজ সাথে লেডা লাভলেস এর পরিচয় হয় 1833 সালে। এটা মনে রাখবেন, চার্লস ব্যাবেজের সাথে লেডা লাভলেসের পরিচয় কত সালে? 1833 সালে। চার্লস ব্যাবেজ তার ইঞ্জিন সম্পর্কে তুরিন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন 1842 সালে। লেডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা প্রকাশ করেন কত সালে? 1953 সালে।
তাহলে এই বিষয়, এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং মনোযোগ দিতে হবে। তাহলে এখানে আরো কয়েকটা উত্তর আছে, আমি তোমাদেরকে এফবিএসসি পরীক্ষার্থীরা তোমরা কিন্তু এই দুটি বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে কি করবে, আয়ত্ত করবে। তাহলে আমি তোমাদেরকে এই বিষয়গুলি আয়ত্ত করার জন্য বলবো। তাহলে চার্লস ব্যাবেজের সাধারণত গণনা সম্পর্কে নাম হচ্ছে অ্যানালিটিক্যাল রিডিং। এটা হচ্ছে একটা প্রশ্ন, সার্চ ব্যাবেজের গণনা সম্পর্কে নাম হচ্ছে অ্যানালিটিক্যাল রিডিং। শিক্ষার্থীরা তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ দেখবে। এখন আরেকটি দিকে আমরা দাঁড়িয়ে যাই, সেটি আমি লিখে দিচ্ছি, ডিফারেন্স কিন্তু তৈরি করেন কি। প্রশ্ন আপনি ডিফারেন্স কিন্তু তৈরি করেন, সেটি হচ্ছে সার্চ ব্যাবেজ। এটা একটা প্রশ্ন, ডিফারেন্স কিন্তু তৈরি করেন কে, আর উত্তর হচ্ছে সার্চ ব্যাবেজ। তোমরা এটাও লিখে দিতে পারো। তারপর আমি আরেকটা চলে যাব, সেটা আমাকে বেশি করা, এটা লাভ বেস। এটা লাভ বেস গাড়ি কম। দেখো, এটা লাভ বেসে প্রোগ্রামিং এর ধারণা প্রকাশ করেছিল কত সালে, সেটি উত্তর আমরা লিখব যে 1953 সালে। 1953। শিক্ষার্থীরা এই বিষয়গুলি কিন্তু অবশ্যই তোমাদের নৈতিকাগারে আসবে, অবশ্যই অবশ্যই কিন্তু এই বিষয়গুলির দিকে নজর রাখবে এবং ভালোভাবে রিভিশন করবে। কেমন? তো আমি এটা বুঝতে পারছি। তো মুছে দিচ্ছি। তারপর আমি চলে যাব আমাদেরকে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবী ঘরে বসে কাজ করা সম্ভব। কোন আবিষ্কারকের
আজকে পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব। এটা হচ্ছে একটা প্রশ্ন, কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব। তোমরা যারা অনেকে যারা প্রশ্ন ভুলে যায়, অনেকে যারা কোন আবিষ্কার, তার নাম হচ্ছে কি, সহজ প্রশ্ন, তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। তাহলে তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। এই আবিষ্কারের জন্য আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে। তোমার বাসায় ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল কেমন এই থাকার কারণে, ইন্টারনেট থাকার কারণে আজকে তুমি ঘরে বসেও অফিসের কাজ করতে পারতেছো। এই বিষয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলি, এই বিষয়ে আমি তোমাদেরকে আরো কিছু কথা বলি যে আজকের বিশ্ব ঘরে বসে অফিসের কাজ করার জন্য ব্যবহৃত কম্পিউটার আবিষ্কার করেন এই চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী ও গণিতবিদ। উনি একসাথে প্রকৌশলী ছিলেন এবং গণিতবিদও ছিলেন। এই ধারণা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে প্রশ্ন আসতে পারে চার্লস ব্যাবেজ কি ছিলেন। তাহলে তোমাদেরকে যদি তোমরা যদি এখানে ভুল করি বসো প্রকৌশলী লেখক, তাহলে হবে না, শুধু গণিতবিদ দেখলে হবে না, প্রকৌশলী ও গণিত। তারপরে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হলেন এডা লাভলেস। বিশ্বের প্রথম এই যে প্রোগ্রামিং ধারণা প্রবর্তন করছেন একজন মেয়ে, সেটি তার নাম হচ্ছে এডা লাভলেস। তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথম তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। তারপর হচ্ছে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ করে। কে প্রেরণ করেন? প্রথম সফল বিজ্ঞানী ছিলেন জগদীশ চন্দ্র বসু। তো এই বিষয়গুলি তোমাদেরকে অবশ্যই খুঁটিনাটি আলোচনা করতে হবে, পড়তে হবে। আমি তোমাদের খুঁটিনাটি আলোচনা করতেছি, তোমরা অবশ্যই ওই বিষয়গুলি কি করবে, অবশ্যই বই রিভিশন দিয়ে দিবে। তারপর আমি 3 নম্বর আরেকটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে ফেসবুকের নির্মাতা কে? এটা সবাই জানো, কমন প্রশ্ন, তারপরে কিন্তু অনেকে ভুলে যায়। সেটিকে মার্ক জাকারবার্গ। তাহলে এখানে আমি আরো কিছু কথা বলি। তথ্য যোগাযোগ প্রযুক্তির বোর্ড বইতে কিন্তু মার্ক জুকারবার্গ লেখা হয়েছে, তবে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে মার্ক জাকারবার্গ নামে পরিচিত। বর্তমানে বাংলা নামটি জাকারবার্গ বানানে লেখা হচ্ছে। কেমন? যাক, আমরা সেদিকে যাব না, আমরা যেটি সঠিক উত্তর সেটাই কিন্তু লিখব। তারপরে এ সম্পর্কে আমি তোমাদেরকে আরেক কিছু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ তৈরি করেন ফেসবুক। সামাজিক ওয়েবসাইট একটি জনপ্রিয় ওয়েবসাইটের নাম, সেটি হচ্ছে ফেসবুক। ফেসবুক চালু হয় কত সালে? 2004 14 ফেব্রুয়ারি। 2018 সাল অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2.7 বিলিয়ন। 2018 সালের জরিপ অনুযায়ী আমি বলতেছি, ফেসবুক ব্যবহারের সংখ্যা 2.7 বিলিয়ন। অ্যাপল কম্পিউটার তৈরি করেন, অ্যাপল কম্পিউটার নামে যে প্রতিষ্ঠানটি চালু করেন স্টিভ জবস। তার নাম হচ্ছে স্টিভ জবস। বিশ্বের অন্যতম জনপ্রিয় শীর্ষ তথ্য যোগাযোগ প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হলেন কে? বিল গেটস। তোমরা এটা জানো, বিল গেটসের নাম আরো শুনেছ, যে বর্তমানে যত অপারেটিং সিস্টেম আছে তার সবচেয়ে অপারেটিং সিস্টেম হচ্ছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। এখন উইন্ডোজের নতুন নতুন ভার্সন এসে গেছে। কেমন? প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে ডিক্স অপারেটিং সিস্টেম, তারপরে উইন্ডোজ 95, উইন্ডোজ 97, তারপরে উইন্ডোজ 2000 এমি, তারপরে মিলেনিয়াম এডিশন, তারপরে উইন্ডোজ 7, তারপরে এভাবে উইন্ডোজ 10 এবং এর থেকে আপডেট ভার্সন এসেছে। তাহলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির খাতে তারা কিন্তু তাদের অবদান, সফল অবদান রেখেছে বিশ্বে। আজকে বিশ্ব কিন্তু এগিয়ে যাচ্ছে।
আজকে বিশ্ব আমি আগে বলেছি প্রযুক্তি খাতে যে যত বেশি এগিয়ে যাচ্ছে এবং তারাই কিন্তু তত বেশি উন্নত। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা আজকে ফ্রিল্যান্সিং করে কিন্তু $1,000,000 আয় করছে, ঘরে বসেই কিন্তু তারা আজকে এই কাজটি করছে। এটা তোমাদেরকে এই তথ্য যোগাযোগ সম্পর্কে কি করতে হবে, জানতে হবে, শিখতে হবে। এই বিষয়ে কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই। তারপরে আমি তোমাদেরকে আরো কিছু তথ্য দিয়ে রাখি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমরা WWW বলি, তিনটা WWW, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয় থাকে। এটার জনক হচ্ছে টিম বার্নার্স লি। এটা হচ্ছে WWW জনক। কেমন? এটা হচ্ছে তোমরা দেখবে তোমরা যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইট সার্চ করো তাহলে কিন্তু প্রথমে ওয়েবসাইটের আগে WWW লেখা থাকে। তারপর আমি আরো কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কি হয়েছে। এই যে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে স্বল্প সময় সরকারি সেবা পাওয়া যায়। স্বল্প সময়ের ভিতরে কি পাওয়া যায়? সরকারি সেবা পাওয়া যায়। তারপরে হচ্ছে সরকারি সেবার মান উন্নত হয়। এতে কি করে? এতে সরকারি সেবার মানটা উন্নত হয় এবং খুব দ্রুত সময়ে সেবা পাওয়া যায়। তারপরে আমি আরেকটা বলি, ছুটির দিনেও কিন্তু সরকারি সেবা পাওয়া যায়। যেমন এই সরকারি বন্ধের দিনে, শুক্র শনিবার বন্ধের দিনে কিন্তু তুমি চাইলেও সরকারি সেবা কি করতে পারো, পেতে পারো। এটা হচ্ছে সুবিধা। তাহলে এখানে তিনটাই উত্তর কিন্তু সঠিক, তিনটাই সুবিধা আছে। যদি প্রশ্ন আসে ওটা কিন্তু তিনটাই উত্তর দিতে হবে, অর্থাৎ ওয়ান, ক, খ, গ তিনটা উত্তর কিন্তু এখানে রাইট। তারপরে আসা আমি একটা উদ্দীপক তোমাদের সামনে উপস্থাপন করি। সেটি হচ্ছে যে উদ্দীপকটা এরকম থাকবে যে যে কোনো একজন XYZ একটা জায়গায় কি হয়েছে, বেড়াইতে গেছে। কেমন? বেড়াতে যাওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে এবং ঢাকায় একজন চিকিৎসকের সাথে তার যোগাযোগ করতে হবে। শুধু ঢাকা না, বাংলাদেশের যে কোনো জায়গায় যত ভালো চিকিৎসক থাকুক না কেন, শুধু বাংলাদেশ কেন, বিশ্বের যে কোনো জায়গায় যে ভালো চিকিৎসক থাকুক না কেন, এবং তার সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। এখন দ্রুত মানে কিন্তু তাকে হাসপাতালে নিতে হবে। এখন সেলফোনে যেমন এমন একটা জায়গা, সেখানে কিন্তু কোনো হাসপাতাল না, ভালো ডাক্তার নেই। তো এখন তার চিকিৎসা কি হবে না? কিভাবে হবে? তাহলে তাকে দ্রুত হাসপাতালে কি করলেন, সেখান থেকে নিতে একটু সময় লাগবে। কিন্তু এখন হাসপাতালে নেওয়ার পরে সেন্ট মার্টিনের যে হাসপাতালগুলি আছে, সে হাসপাতালগুলির চিকিৎসা হয়তো ডাক্তার তেমন একটা কি নাও থাকতে পারে। তাহলে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সুমন মিয়া কি করবে? এক্ষেত্রে কি করবে? তথ্য যোগাযোগ ব্যবহার করে স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে করতে পারে। যেমন টেলিমেডিসিনের নাম আমরা শুনেছি। টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা গ্রহণ করা যায়। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? টেলিমেডিসিন। এটা কি? এটা কিসের কারণ রয়েছে? এটা হচ্ছে টেলিমেডিসিনটা কি? এটা আমরা অনেকে জানি, ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া। ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া, এটাকে আমরা টেলিমেডিসিন বলবো। এইসব আমি আরো কিছু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে অপর প্রান্তে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবাই হচ্ছে কিন্তু টেলিমেডিসিন। মোবাইল ফোনের মাধ্যমে অপর প্রান্তে বিশেষজ্ঞের চিকিৎসকের সেবাই হচ্ছে টেলিমেডিসিন। রোগীরা হাসপাতালে না এসে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা পাচ্ছেন, চিকিৎসা সেবা ও পরামর্শ পাচ্ছেন। সরকারি হাসপাতালের ব্যবস্থা, টেলিমেডিসিনের ব্যবস্থাও আছে। টেলিমেডিসিনের সেবাকে ই স্বাস্থ্য সেবা বলে। ই স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকট্রনিক্স কমার্স। ই কমার্সের গুরুত্বপূর্ণ হলো ইলেকট্রনিক্স কমার্স। অনলাইনে ব্যবসা বাণিজ্য করার জন্য
এই ই কমার্স ব্যবহৃত হয়ে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তোমাদেরকে বলবো যে এই যে সুমনের চিকিৎসা বা এর চিকিৎসার জন্য কোন প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে, এই প্রযুক্তিটার নাম হচ্ছে আইসিটি। এই প্রযুক্তিটার নাম হচ্ছে কি আইসিটি। তো এখন আসো আমরা তোমাদেরকে এই মাল্টিমিডিয়া কিছু ক্লাস দেখাবো মাল্টিমিডিয়া পদ্ধতিতে। তো আমি এখন বোর্ড পদ্ধতি মাল্টিমিডিয়াতে তোমাদের জন্য কিছু ক্লাস আমি রেডি করছি। তোমরা মাল্টিমিডিয়া পদ্ধতিতে আমরা মাল্টিমিডিয়া পদ্ধতিতে চলে যাবো। তারপরে আমি তোমাদেরকে আরো কিছু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে 21 শতকের সম্পদ হলো কি জ্ঞান। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। আর বর্তমান বিশ্বের মূল সম্পদ হলো সাধারণ মানুষ। বর্তমান বিশ্বের মূল সম্পদ কি সাধারণ মানুষ। 21 শতাব্দীতে ধারণা জন্মেছে দুটি। কয়টি? দুটি। দুটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে আইসিটি। বিশ্বের চালিকার শক্তি কি জ্ঞান ভিত্তিক সমাজ। মনে রাখবে এই তথ্যগুলি বা যদি তোমাদের পরীক্ষা আসবে অনেক সময় দেখা যাচ্ছে জানা প্রশ্ন চলে আসে, আমরা উত্তর দিতে পারি না। তবে 21 শতকের পৃথিবীর ভিত্তি হলো জ্ঞান ভিত্তিক অর্থনীতি। 21 শতকের পৃথিবীর ভিত্তি কি জ্ঞান ভিত্তিক অর্থনীতি। আগে দেখেন আমরা সম্পদকে সম্পদ ভাবতাম, কিন্তু এখন আর তা নেই, জ্ঞানকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। নতুন বিশ্বের অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিকতা। এটা কোনো লিখিত নয়, অলিখিত নিয়ম আন্তর্জাতিকতা। যন্ত্র আবিষ্কারের পর প্রকৃতির উপর নির্ভরশীলতা কমে এসেছে। এই যন্ত্র আবিষ্কারের কারণে আমাদের পরিশ্রম কষ্ট অনেক কমে গেছে এবং প্রকৃতির উপর নির্ভরশীলতা কমে গেছে। আধুনিক বিশ্বের সকল সম্পদ হচ্ছে তথ্য। আধুনিক বিশ্বের যত সম্পদ আছে সকল সম্পদকে আমরা বলি কি তথ্য। তাহলে কোন সময়কার সম্পদ হচ্ছে জ্ঞান, এটা আমরা যদি প্রশ্নে আসে তাহলে আমরা কি বলবো? একবিংশ শতাব্দীর তথ্য হচ্ছে জ্ঞান। 21 শতাব্দীর কতটি ধারণার জন্ম হয়েছে? সেটা হচ্ছে দুইটি। এটা মনে রাখবে। কোনটির কারণে মানুষ নিজের দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীতে ছড়িয়ে গেছে? সেটা হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়নের কারণে মানুষ নিজের দেশ পেরিয়ে এখন কি ছড়িয়ে গেছে। তারপরে আমরা আরো কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। উপস্থাপন করার আগে এটা আমরা তোমাদের এখানে দেখব, যেহেতু আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি তোমাদেরকে আরো কিছু প্রশ্ন চার্লস ডারউইন সম্পর্কে আরো কিছু বলবো। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে কিছু সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোমরা লিখতে পারো। এক হচ্ছে চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটারের জনক। অ্যাডা লাভলেস, অ্যালগরিদম প্রোগ্রামিং এর প্রবর্তক। দ্বিতীয় হচ্ছে জগদীশ চন্দ্র বসু, বিনা তারে তথ্য প্রেরণ সক্ষম। বিনা তারাটা রেডিও প্রথম তৈরি করেছে। তারপর হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, ইমেল সিস্টেমের প্রবর্তক। এই যে এক জায়গা থেকে এক জায়গায় চিঠি প্রেরণ করে চিঠি আসে, যেমন ইলেকট্রনিক্স পদ্ধতিতে, এটার প্রবর্তন রেমন্ড স্যামুয়েল টমলিনসনই প্রথম প্রবর্তন করেন। স্টিভ জবস, অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা, যাকে আমরা ভালো করে চিনি। যেমন বিল গেটস, মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। তারপর হচ্ছে টিমেডি জন বার্নার্স-লি, টিম বার্নার্স-লি, উনি হচ্ছে WWW এর জনক। তারপর হচ্ছে মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা। এই তথ্য যোগাযোগ প্রযুক্তিগত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম তোমাদের মনে রাখতে হবে এবং কার কি আবিষ্কার সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তারপর তোমরা জানো বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ ও স্যাটেলাইট তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ 12 মে, তারিখটা লিখে রাখবো, 12 মে 2018 বাংলাদেশ সময় রাত 12টা 14 মিনিট। তাহলে এই তথ্যগুলি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। আমরা যে তথ্যগুলি বলতেছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ হয়েছিল, কটা বাজে উৎক্ষেপণ হয়েছিল, কত তারিখ, বিষয়গুলি তোমাদেরকে জানতে হবে। তো এখন আসলে আমি তোমাদের আরেকটি ক্লাস শুরু করছি।
সেটা হচ্ছে মাল্টিমিডিয়া পদ্ধতিতে। এখন পদ্ধতি থেকে মাল্টিমিডিয়াতে আমি চলে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য রাখো, তোমাদের জন্য এখন তোমরা যদি ক্লাস না করো, তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বহু নির্বাচনে তোমাদের সামনে এখানে দেখাচ্ছি। দেখো, তো আমি এতক্ষণ একটা ক্লাস তোমাদেরকে বোর্ডের মাধ্যমে করিয়েছি, এখন আমি আরেকটা শুরু করব। কোন আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত শুরু করেছে? কোন আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের আন্তঃসংযোগ বিকশিত? দেখো, আমি 4টা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি, সঠিক উত্তর হলো আপার নেট। এটা কিন্তু পরীক্ষা থাকবে, তোমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা ভুল করে বসে থাকো। ভুল করা কিন্তু যাবে না শিক্ষার্থীরা, ভুল করা যাবে না। তোমরা বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবে। তারপরে বর্তমান দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? বর্তমান দেশে জমি রেকর্ডের অনুলিপি অর্থাৎ জরিপ খতিয়ানের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? ক ই-পুঁজি, ই-পর্চা, ই-ল্যান্ড, ই-রেকর্ড। এখানে 4টা দেওয়া হয়েছে, তোমরা 4টার মধ্যে যে কোনো একটা উত্তর সঠিকভাবে বলতে হবে। তো আমি সঠিক উত্তরটাও কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি, ই-পর্চা। এখানে ভুল করা যাবে না। তারপরে হচ্ছে ডস অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এটা কিন্তু আমি আগে বলেছি। ডস মানে ডিস্ক, ডি মানে ডিস্ক উইথ অপারেটিং অ্যাজ এ সিস্টেম। ডিস্ক অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেল, এসপি, মাইক্রোসফট, ডেল। 4টা আমি দিয়েছি, কোনটা হবে তোমরা এবার বলে বুঝতে পারো। সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট। আশা করি তোমরা আমার উত্তরগুলি খুব ভালোভাবে বুঝতে পারছো। এভাবে যদি তোমরা পড়ো এবং মনোযোগ দাও, তো আমি আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। খারাপ রেজাল্ট করার কোনো কারণ নেই। একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ পেতে পারে? একজন লোক কিভাবে একটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে? 4টা ই-পর্চা সেবা, ইএমটিএস, টেলিমেডিসিন, ই-পুঁজি। সঠিক উত্তরটা হবে টেলিমেডিসিন। স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি? স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কি? ইবিএম, ইএমআর, ইএমটিএস, এমটিসি। এখানে 4টা উত্তর দেওয়া আছে, অনেকে কিন্তু বলতে পারো, অনেকে পারো। সেটা সঠিক উত্তর হলো ইএমটিএস। 6 কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করে? আমি তো তোমাদের এই উত্তরটা আগে একবার বলেছি, তোমাদেরকে বলতে হবে চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, বিল গেটস। 4টা উত্তর দেওয়া আছে, আশা করি তোমরা সঠিক উত্তরটা বলতে পারবে। অ্যাডা লাভলেস। ফেসবুক কে আবিষ্কার করেন? এটা সবাই জানে। তারপর আমি 4টা উত্তর দিয়েছি, তোমরা উত্তরটি বলবে। আমি জানি সঠিক উত্তরটি হচ্ছে মার্ক জুকারবার্গ। তারপর ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি? ই-পুঁজি, ই-ট্রেড, ই-ক্রেডিট, ই-কমার্স। সঠিক উত্তরটা হচ্ছে ই-কমার্স। আমি আশা করি তোমরা এই ক্লাসের দিকে নজর দিলে তোমাদের আর বইও পড়তে হবে না, অনেক সময় তোমাদের এটি মনে থাকবে। মনি টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে। এক্ষেত্রে মনি কিভাবে শিক্ষা অর্জন করেছে? এই শিক্ষাটা কিভাবে অর্জন করছে? আমরা তো বই থেকে শিক্ষা অর্জন করি, শিক্ষক থেকে এবং পারিপার্শ্বিক থেকে। এখন মনি কিভাবে শিক্ষা অর্জন করলো? ভার্চুয়াল ক্লাব, ই-লার্নিং, ই-ক্লাস, ই-টপিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে ই-লার্নিং। তারপর 10-এ আসলে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? এই যে মাইক্রোপ্রসেসর, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন চলতেছে একটা মাইক্রোপ্রসেসর উপরে, ছোট্ট প্রসেসর। এটাতে
ছোট্ট একটা প্রসেসর যেটা দিয়ে তথ্য প্রসেস করে, সেটি কত সালে আবিষ্কার হয়? 1965, 71, 76 এবং 1989। সঠিক উত্তর হচ্ছে 1971। 1971। আশা করি তোমরা সঠিক উত্তর কিন্তু বলতে পারবে। আমি যে এই আজকে আমি সিভিল তোমাদের সামনে উপস্থাপন করেছি, আলোচনা করেছি, কত কিন্তু এগুলো থেকে এসএসসি পরীক্ষা প্রশ্ন থাকে। এই শিক্ষার্থীরা প্রতিদিনের ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমার ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো দেখেছো, শিখেছো, এগুলো যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি এই ক্লাস ভালো রেজাল্ট করার কোনো কারণ আমি দেখি না। তারপরে এসটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার ট্রান্সফার টার্মিনেটেড প্রোটোকল, হাইপার টেক্সট টাইপ প্রোগ্রাম, হাইপার থ্রট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। 4টা উত্তর তোমাদের সামনে আমি দিয়েছি। 4টা উত্তরের মধ্যে তোমাদের সঠিক উত্তরটা বলতে হবে। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে বসে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার মানে তথ্য আদান প্রদান করার পর, তথ্য আদান প্রদান করার পর। বাংলাদেশের ডাক বিভাগের এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে টাকা পাঠানো যায়। বাংলাদেশের ডাক বিভাগের এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো সম্ভব বা যায়? 40, 50, 60, 70,000। তাহলে সঠিক উত্তরটা অনেকে জানে না, 50,000। তারপর অনলাইনে মূল্য পরিশোধ করা যায়। অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়, তোমরা জানো, এটা তোমাদের কাছে পরিচিত হয়ে গেছে, কারণ তোমরা কিন্তু অনলাইনে অনেক কেনাকাটা করে ফেলেছো ইতিমধ্যে। আমার চেয়েও বেশি কিনেছো, অর্থাৎ আমার চেয়েও অনেকে অনেক কিছু জানে। ডেবিট কার্ডের মাধ্যমে, আইডি কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে ডেবিট কার্ড মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়। দুইটা উত্তরে কিন্তু সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় এসসি শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে এমসিকিউগুলো এমনভাবে উপস্থাপন করেছি, তা আশা করি এই যে আমার পরিশ্রম কষ্ট সার্থক হবে যদি তোমরা এই বিষয়গুলি পড়ো, দেখো। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছে, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে: 1, স্বাস্থ্যসেবা, মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা। এখানে আমি 3টে দিয়েছি, তাহলে সঠিক উত্তর কিন্তু মানব সম্পদ উন্নয়ন ও জনগণের সম্পৃক্ততা। এখানে ভুল করা যাবে না, অনেকে কিন্তু 3টে উত্তর দিয়ে দেয়, এই কারণে কিন্তু তোমাদের নাম্বার কেটে যায়। 3টা উত্তর কিন্তু তোমরা দিবে না, তোমরা দেখে বুঝে শুনে উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমার সময়ের সীমাবদ্ধতা আছে। এই 40 মিনিট পর্যন্ত আমি তোমাদের ক্লাসটি পুরোপুরিভাবে সক্ষমভাবে আমি তথ্য নির্ভর ক্লাস করার চেষ্টা করেছি। এখনো কিন্তু আমার ক্লাস এখনো শেষ হয়ে নাই। তো আশা করি তোমরা পুরো ক্লাস যদি ভিডিও দেখো, এখানে না পারলে তোমরা যদি এই ইউটিউবে দেখো, তো আশা করি তোমরা এই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে এই নিচের উত্তরটি পড়ো এবং 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দেবো। উত্তরটি পড়ো তোমরা একটু দেখো। তরিক সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে অনলাইনে পণ্য কেনা বেচা করে থাকেন। 15, তরিক সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? এই যে উদ্দীপকটা আমি দিয়ে দিয়েছি, তোমরা এই প্রযুক্তিটা পড়ে কিন্তু উত্তর দিতে পারো। ই কমার্স, ইমেল, ই বিজনেস এবং ই পুঁজি। তাহলে 4টা দিলাম, তোমরা সঠিক উত্তরটা হচ্ছে ই কমার্স। এর আগেও কিন্তু আমি উত্তরটা তোমাদেরকে বলেছিলাম, আশা করি আবারও রিপিট করতেছি, তোমরা আশা করি বলতে পারবে। তোমাদের মনে থাকার জন্য, বিশেষ করে আমাদের স্টুডেন্টরা এখন ভুলে যায় অনেক কিছু, এরা মনোযোগ দেয় না। যে কোনো কাজে তোমরা মনোযোগ দিতে হবে। অনলাইন কেনা বেচার মাধ্যমটা কি? যে অনলাইনে কেনা বেচা করার মাধ্যমটা কি? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং আইডি কার্ড। উত্তর হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ড দুইটাই। ক এবং আধুনিক কম্পিউটারের জনককে, এটা কিন্তু আমি বোর্ডে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। স্টিভ জবস, লেটা লাভলেস, চার্লস ব্যাবেজ
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী গণিতবিদ, কিছুক্ষণ আগে বলেছিলাম, চিত্রকর, গবেষক, শিক্ষক, প্রকৌশলী গণিতবিদ। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা কে প্রকাশ করেন? আমি আবার রিপিট করতেছি, জগদীশ চন্দ্র বসু, স্টিভ জবস, রোল্যান্ড কয়েন এবং জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর কে? এখানে এখানে একটা বলে তড়িৎ চৌম্বকীয়, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এটা আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের জানার জন্য, তারপরে আমি সঠিক উত্তরটা দিই। আপারনেট কোন প্রোটোকল ব্যবহার করে? আপারনেট কোন প্রোটোকল ব্যবহার করে? ইন্টারনেটে ব্যবহার করে। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ক্লাসটি নিয়েছি তোমাদের প্রথম অধ্যায় থেকে তথ্য প্রযুক্তি। পরবর্তীতে আমি যদি ক্লাস পাই আমি আরো এইভাবে ক্লাস নিব, যাতে তোমরা, আমি আমার আশা হচ্ছে আমার স্টুডেন্টরা অর্থাৎ পরীক্ষার্থীরা যাতে এই সাবজেক্টে অবশ্যই অবশ্যই ক্লাস পায়, ভালো রেজাল্ট করে, তাহলে তোমাদের সুনাম হবে, আর শিক্ষক হিসেবে আমারও তো সুনাম হবে, স্কুলেরও সুনাম হবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে এবং আমি যে বিষয়গুলো আজকে তোমাদের সামনে পড়িয়েছি তোমরা অবশ্যই অবশ্যই বাসায় রিভিশন দিবে এবং সঠিক উত্তরগুলি তোমরা পড়বে। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে।